ডিয়ার স্টুডেন্টস, আজকের লেকচারে আমরা ক্লাস 12-এর অত্যন্ত কঠিন একটি টপিক আলোচনা করব, যা হলো পলিজেনিক ইনহেরিটেন্স, অথবা যাকে আরও একটা নামে ডাকা যায় কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স। তো স্টুডেন্ট, ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। অবশ্যই তোমাদের কাছে এই টপিকটি খুব সহজ মনে হবে। তাহলে আমরা পলিজেনিক ইনহেরিটেন্স বা পলিজেনিক বংশানুসরণ বা কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স জানার পূর্বে আমাদের মেন্ডেলের একটি ল বা সূত্র পুনরায় মনে করতে হবে, যা হচ্ছে কি ল অফ ইউনিট ক্যারেক্টার। সেখানে মেন্ডেল কি বলেছিলেন, কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য, যেমন ধরো লম্বা বৈশিষ্ট্য, কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য একটি জিনের দুটি ভিন্ন রূপ বর্তমান, অর্থাৎ কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দুটি অ্যালিল বর্তমান, একটি জিনের দুটি অ্যালিল বা দুটি ফ্যাক্টর বর্তমান। কটি জিনের? একটি জিনের। ল অফ ইউনিট ক্যারেক্টারে মেন্ডেল কি বলেছিলেন, কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য একটি জিনের দুটি অ্যালিল বা ফ্যাক্টর বর্তমান। তার মানে একটি জিন দ্বারা, অর্থাৎ টি জিন, এটি একটি জিন, কি জিন? টি জিন। টি জিনের আরেকটি ভিন্ন রূপ হলো অ্যালিল। তাহলে এই একটি জিন দ্বারা একটি বৈশিষ্ট্য বা ট্রেট নিয়ন্ত্রিত হয়। আমরা ল অফ ইউনিট ক্যারেক্টারে মেন্ডেলের ল অফ ইউনিট ক্যারেক্টারে জেনেছিলাম। কিন্তু আমরা এই ল অফ ইউনিট ক্যারেক্টার বা একক বৈশিষ্ট্যের সূত্রের একটি ব্যতিক্রম জানব, যা হলো পলিজেনিক ইনহেরিটেন্স বা পলিজেনিক বংশানুসরণ বা কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স। এই কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স বা পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে কি বলা হয়, যে এক্ষেত্রে কি হয়, একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দুই বা ততোধিক জিন বর্তমান, দুই বা ততোধিক জিন বর্তমান। আমরা ল অফ ইউনিট ক্যারেক্টারে কি জেনেছিলাম, একটি জিনের দুটি অ্যালিল বা দুটি ফ্যাক্টর একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, অর্থাৎ একটি জিন কি করে, কোনো বৈশিষ্ট্য একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু আমরা পলিজেনিক ইনহেরিটেন্স যদি আমরা দেখি, ওখানে দেখব কি একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দুই বা ততোধিক, অর্থাৎ একের অধিক জিন বর্তমান। এই জিনগুলিকে বিশেষ নাম দেওয়া হয়, এই জিনগুলিকে বলা হয় পলিজিন। এই জিনগুলিকে বলা হয় কি? পলিজিন। যদি আমরা একটি উদাহরণ সহযোগে ব্যাপারটা জানি, তাহলে কি হবে দেখো, একটি বৈশিষ্ট্য, এইরকম একটি বৈশিষ্ট্য যা একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তা হলো মানব ত্বকের বর্ণ, এছাড়াও উচ্চতা। এই ত্বক হচ্ছে কি, ত্বকের বর্ণ হচ্ছে একটি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য দুই বা ততোধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে ওই জিনগুলিকে বলা হয়েছে কি? পলিজিন। এই যে বৈশিষ্ট্য, এই ত্বকের বর্ণ যদি বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়, অর্থাৎ পিতামাতা থেকে সন্তান, আবার সেই সন্তান থেকে তার সন্তানের দেহে স্থানান্তরিত হয় এই ত্বকের বর্ণ, যদি এই বৈশিষ্ট্য বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়, যদি এই বৈশিষ্ট্য বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়, তাহলে ইহাকে বলা হবে কি? পলিজেনিক ইনহেরিটেন্স। ইহাকে শর্টে আমি লিখে দিলাম পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে ইহাকেই আমরা বলবো কি? পলিজেনিক ইনহেরিটেন্স। অর্থাৎ এই যে কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য ততোধিক জিন যদি থাকে, তাকে পলিজিন বলা হবে। তাহলে ওই বৈশিষ্ট্যটি যদি বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়, অর্থাৎ ত্বকের বর্ণ, উচ্চতা যদি বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়, তাহলে ইহাকে আমরা বলবো কি? পলিজেনিক ইনহেরিটেন্স। আচ্ছা, পলিজেনিক ইনহেরিটেন্সকে আরও একটা নাম কেন কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স দেওয়া হয়েছে, আমরা একটু পরে আসবো। দেখো, এই পলিজেনিক ইনহেরিটেন্সের গুরুত্ব
গুরুত্বপূর্ণ একটি উদাহরণ হলো ত্বকের বর্ণ বা উচ্চতা। মেডিকেল এক্সামে কোশ্চেন আসে বা তোমাদের বোর্ড এক্সামে কোশ্চেন আসে যে পলিজেনিক ইনহেরিটেন্সের একটি উদাহরণ দাও, সেখানে বলতে হবে কি গুরুত্বপূর্ণ একটি উদাহরণ ত্বকের বর্ণ। বিজ্ঞানী নিলসন এলি সর্বপ্রথম এই পলিজেনিক বংশানুসরণ আবিষ্কার করেন। বিজ্ঞানী নিলসন এলি সর্বপ্রথম এই পলিজেনিক বংশানুসরণ আবিষ্কার করেছিলেন। এরপর একজন বিজ্ঞানী ড্যাভেনপোর্ট তিনি কি করেছিলেন, এই যে মানুষের ত্বকের বর্ণ, এই মানুষের ত্বকের বর্ণের ওপরে তিনি পরীক্ষা নিরীক্ষা করে এই যে ত্বকের বর্ণ তিনি উদাহরণ সহ ব্যাখ্যা করেছিলেন পলিজেনিক ইনহেরিটেন্সের। বিজ্ঞানী ডেভেনপোর্ট তিনি মানুষের ত্বকের বর্ণকে উদাহরণ সহকারে উল্লেখ করেছিলেন পলিজেনিক বংশানুসরণে। তিনি বলেছিলেন যে মানুষের ত্বকের বর্ণ নিয়ন্ত্রণের জন্য 20টি জিন ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের লোকাসে অবস্থান করে, অর্থাৎ 20টি জিন দ্বারা মানুষের ত্বকের বর্ণ নিয়ন্ত্রিত হয়। তাহলে এই যে পরীক্ষায় কোশ্চেন আসে পলিজেনিক ইনহেরিটেন্স কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো, আমরা বলবো কি ত্বকের বর্ণ একটি উদাহরণ। প্রথম এই পলিজেনিক ইনহেরিটেন্স নিলসন এলি প্রথম আবিষ্কার করেছিলেন। তাহলে এই ত্বকের বর্ণ প্রথম উদাহরণ সহ কে ব্যাখ্যা করেছিলেন, ডেভেনপোর্ট। এই ডেভেনপোর্ট তিনি 20টি জিনের কথা উল্লেখ করেছিলেন। আচ্ছা, এইটি সম্পর্কে যাওয়ার পূর্বে আমরা একটু জানব এই পলিজেনিক ইনহেরিটেন্সকে কেন কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স বা সংখ্যাগত বংশানুসরণ বা পরিমাণগত বংশানুসরণ বলা হয়েছে। দেখো, এই যে পলিজেনিক ইনহেরিটেন্সে এই একটি যে বৈশিষ্ট্য কি ত্বকের বর্ণ, এই ত্বকের বর্ণের বিভিন্ন পার্থক্য, বিভিন্ন তারতম্য বা আমরা বিভিন্নতা দেখতে পাই। যেমন কোনো মানুষের ত্বকের বর্ণ কালো, কোনো মানুষের ত্বকের বর্ণ সাদা, কোনো মানুষের ত্বকের বর্ণ মিডিয়াম কালো, কোনো মানুষের ত্বকের বর্ণ অল্প সাদা। অর্থাৎ এই যে ত্বকের বর্ণ অর্থাৎ এই বৈশিষ্ট্যটির একাধিক পার্থক্য দেখতে পাওয়া যায়। এই কারণে পলিজেনিক ইনহেরিটেন্সকে বলা হয় কি কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স। আমি জিনিসটি খুব ভালো করে লিখে দিচ্ছি। বলা হচ্ছে যে অংশগ্রহণকারী জিনের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৈশিষ্ট্য, দেখো এই যে বৈশিষ্ট্য ত্বকের বর্ণ বৈশিষ্ট্য বা ইয়াকে বলা হচ্ছে কি ফিনোটাইপ বা বৈশিষ্ট্যের তারতম্যের বা পার্থক্যের বৃদ্ধি ঘটে। অর্থাৎ জিনের সংখ্যা যেই বাড়তে আছে তখন কি হয়, 20টি জিন রয়েছে, তাহলে জিনের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের তারতম্যের বৃদ্ধি ঘটছে, অর্থাৎ পার্থক্যের বৃদ্ধি ঘটছে, একাধিক বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। সেই কারণে পলিজেনিক ইনহেরিটেন্সকে বলা হয় কি কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স বা সংখ্যাগত বংশানুসরণ, সংখ্যাগত বা বলা হয় কি পরিমাণগত বংশানুসরণ। তাহলে কেন বলা হলো কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স আমরা বুঝতে পারলাম। আচ্ছা, একটি গেল কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স, আরেকটি এখানে উল্লেখ করে নিই কোয়ালিটেটিভ ইনহেরিটেন্স। ইহাও এক প্রকার বংশানুক্রম হয় ইনহেরিটেন্স। ইহাকে এক্ষেত্রে কি হয়, এখানে দেখো একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্যের তারতম্য দেখা যাচ্ছে, মানে ফিনোটাইপ যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য দেখতে পাবো। কিন্তু কোয়ালিটেটিভ ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি স্বল্প কয়েকটি ফিনোটাইপ বা বৈশিষ্ট্য বর্তমান। তাহলে যে বংশানুক্রমে বা ইনহেরিটেন্সে স্বল্প কয়েকটি ফিনোটাইপ বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো তাকে বলবো কি আমরা কোয়ালিটেটিভ ইনহেরিটেন্স। এখানে আমরা একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, যেমন ত্বকের বর্ণে যেমন একাধিক দেখা যায়। আমরা যদি কোয়ালিটেটিভ ইনহেরিটেন্সের একটি উদাহরণ দিই, এবিও ব্লাড সিস্টেম,
এবিও রক্ত, এবিও ব্লাড সিস্টেম। এক্ষেত্রে ফিনোটাইপ কয়টি দেখা যায়? এ বি এবিও, অল্প কয়েকটি ফিনোটাইপ দেখা যায়। এই এবিও ব্লাড সিস্টেম বা রক্ততন্ত্র কিসের উদাহরণ? মাল্টিপল অ্যালিলের উদাহরণ। তাহলে এই মাল্টিপল অ্যালিল ব্লাড গ্রুপ বংশ পরম্পরায় স্থানান্তরিত হচ্ছে, তাহলে একে আমরা কি বলবো? কোয়ালিটেটিভ ইনহেরিটেন্স। কেন? স্বল্প কয়েকটি ফিনোটাইপ বৈশিষ্ট্য ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাহলে এখানে আমরা বলবো কি? কোয়ালিটেটিভ ইনহেরিটেন্স। তো আমার এখানে এই জিনিসটা একটু ডিটেলসে জেনে নিলাম। এবারে আমরা এই যে ডেভিনপোর্ট কিভাবে ত্বকের বর্ণটি উদাহরণ সহকারে উল্লেখ করেছিলেন সেটি সম্পর্কে আমরা জানব। দেখো, তাহলে ডেভিনপোর্ট তিনি পরীক্ষায় কোশ্চেন আসে পলিজেনিক বংশানুক্রম কি, বংশানুসরণ কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। বিজ্ঞানী ডেভেনপোর্ট মানুষের ত্বকের বর্ণকে উদাহরণ সহকারে ব্যাখ্যা করেছেন। তিনি উদাহরণ সহ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে মানুষের ত্বকের বর্ণ নিয়ন্ত্রণের জন্য 20টি জিন থাকে, তার মধ্যে তিনি 3টি জিন দ্বারা পরীক্ষাটি ব্যাখ্যা করেছেন। 3টি জিন দ্বারা পরীক্ষাটি ব্যাখ্যা করেছেন। 3টি জিন হলো এ, বি এবং আরেকটি জিন হলো কি? সি। তিনি এই পরীক্ষার জন্য একটি বিশুদ্ধ কালো বা যে মানুষজনকে বলা হয় নিগ্রো বা কৃষ্ণাঙ্গ ত্বকের বর্ণযুক্ত মানুষ নিয়েছিলেন। একজন মানুষ কি হচ্ছে তোমার বিশুদ্ধ কালো বা বলা হয় কি কৃষ্ণাঙ্গ বা নিগ্রো। সাইডে ছবি দেখো, বিশুদ্ধ কালো বা কৃষ্ণাঙ্গ একটি পুরুষ নিয়েছিলেন এবং একই সঙ্গে তিনি বিশুদ্ধ সাদা, একেবারে সাদা ত্বকের বর্ণযুক্ত মহিলা নিয়েছিলেন। বিশুদ্ধ সাদা, যেটাকে বলা হচ্ছে কি শ্বেতাঙ্গ, বিশুদ্ধ সাদা মহিলা নিয়েছিলেন। বোঝা গেল? তাহলে তিনি পরীক্ষার জন্য 3টি জিন, এই 3টি জিনের 6টি অ্যালিল বা 3 জোড়া অ্যালিল নিয়েছিলেন। কেমনভাবে? যেমন ধরো বিশুদ্ধ কালো, এক্ষেত্রে যে 6টি অ্যালিল বা 3 জোড়া অ্যালিল রয়েছে প্রত্যেকেই ডোমিনেন্ট, প্রকট। ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি। তাহলে এই যে 3 জোড়া অ্যালিল, এই 3টি জিনের যে 3 জোড়া অ্যালিল, এগুলো প্রকট। বোর্ড সব প্রত্যেকেই বড় হাতের লেখা হয়েছে। তাহলে এই জিনগুলো কি করে? আমাদের ত্বকে এক প্রকার রঞ্জক মেলানিন সংশ্লেষণ করে, ফলে ত্বক অধিক পরিমাণে কালো হয়। তাহলে এই যে জিনগুলো প্রত্যেকেই প্রকট, তার মানে অধিক পরিমাণ মেলানিন তারা সংশ্লেষণ করবে। অপরদিকে যে বিশুদ্ধ সাদা মহিলা নিয়েছিলেন, ছবি দেখো, সেখানে তাদের যে জিনগুলি রয়েছে স্মল এ, স্মল এ, স্মল বি, স্মল বি, স্মল সি, স্মল সি। তাহলে এগুলো প্রচ্ছন্ন অবস্থায় রয়েছে, এগুলো রয়েছে কি প্রকট। প্রচ্ছন্ন অবস্থায় এরা যেই রয়েছে, এরা কিন্তু মেলানিন সংশ্লেষণ করতে পারে না। যেই মেলানিন সংশ্লেষণ করতে পারলো না, ত্বকের বর্ণ এদের কেমন হলো? সাদা হলো। তাহলে এই পুরুষ এবং স্ত্রীর ক্ষেত্রে তারা এই ডেভেনপোর্ট কী করলেন? মিলন ঘটালেন। মিলনের ফলে যে গ্যামেট উৎপন্ন তা হলো এ বি সি ক্যাপিটাল। এখানে হলো কি স্মল এ, স্মল বি, স্মল সি সমন্বিত কি তৈরি হলো? গ্যামেট তৈরি হলো। এরপর এই গ্যামেটগুলি পরস্পর মিলিত হয়ে তৈরি করলো কি? ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি যুক্ত একটি সংকর জীব তৈরি করলো, যেটাকে বলা হয়েছে কি F1 জনু। এই F1 জনুর যে জীবটি তৈরি হয়েছে তার ত্বকের বর্ণ বিশুদ্ধ কালো, মানে অত্যাধিক কালোও নয়, বিশুদ্ধ সাদা মানে অত্যাধিক সাদাও নয়। এই সাদা এবং কালোর মধ্যবর্তী ত্বকের বর্ণযুক্ত প্রাণীটি শিশুগুলির সৃষ্টি হয়েছে। তাদেরকে বলা হয়েছে কি মিউল্যাটো বা মধ্যবর্তী বা ইন্টারমিডিয়েট, মধ্যবর্তী ত্বকের বর্ণযুক্ত অপত্য সৃষ্টি হয়েছে F1 জনুতে। এরপর দেখো এই মধ্যবর্তী বা মিউল্যাটো যে F1 সৃষ্টি হয়েছিল, এই মিউল্যাটো একটি পুরুষের সঙ্গে
আবার ক্রস করানো হবে এই মিউলেটো একটি স্ত্রীর মধ্যে, ক্যাপিটাল সি স্মল সি। তাহলে ইহা একটি মিউলেটো স্ত্রী, তাদের মধ্যে F1 জনুর এদের মধ্যে কি করা হলো, পরস্পর আবার মিলন ঘটানো হলো। তাহলে মিউলেটো পুরুষ এবং স্ত্রীর মধ্যে তিনি আবার মিলন ঘটালেন। তাহলে এখান থেকে কিভাবে গ্যামেট উৎপন্ন হবে, এখানে খুব সুন্দর আমরা গ্যামেট তৈরি করে নিয়েছিলাম। এখানে দেখো কিভাবে আমরা গ্যামেটটা তৈরি করব, এটাই হচ্ছে কঠিন একটা ব্যাপার। তোমাদের কাছে এটা আমি খুব সহজ একটি পদ্ধতি আমি ত্রিশঙ্কর জননে বলেছিলাম, সেটি আমরা এখানেও আমরা অ্যাপ্লাই করব, যাতে আমরা যে এর গ্যামেটগুলো আমরা তৈরি করতে পারি। দেখো 3টি জিন রয়েছে, অর্থাৎ 3 জোড়া জিন যখনই থাকবে তখন আমরা গ্যামেটটি তৈরি করার জন্য বিশেষ একটা পদ্ধতি অবলম্বন করব, যা হলো ফর্কড লাইন মেথড। ফর্কড লাইন মেথড তোমরা ট্রাই হাইব্রিড ক্রসে আমি তোমাদের পড়িয়েছি, যদি কেউ নতুন এসে থাকো ওখানে ট্রাই হাইব্রিড ক্রস বা ত্রিশঙ্কর জননে ভিডিওটি দেখতে পারো। কি বলা হয়েছে এখানে, ক্যাপিটাল এ স্মল এ এর দুটি হাত, এর দুটি হাত, ক্যাপিটাল এ এখানে যুক্ত হবে কি ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি। এই বি এর সঙ্গে এরও আবার দুটি হাত, ক্যাপিটাল সি স্মল সি। এখানেও থাকবে কি ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল সি স্মল সি। এবারে আমরা গ্যামেটগুলো কিভাবে আমরা অঙ্কন করব, দেখো এ বি সি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল সি। এবারে দেখো এখানে ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি, ক্যাপিটাল এ স্মল বি স্মল সি। এখানে কি হবে স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, এখানে কি হবে স্মল এ ক্যাপিটাল বি স্মল সি, এখানে কি হবে স্মল এ স্মল বি ক্যাপিটাল সি, এখানে কি হবে স্মল এ স্মল বি স্মল সি। তাহলে এখান থেকেও 8 প্রকার গ্যামেট উৎপন্ন হবে। কত প্রকার? 8টি। এখান থেকেও কি হবে একই রকম এই 8টি গ্যামেট উৎপন্ন হবে। এরপর এগুলোকে আমরা চেকার বোর্ড করে নেব বা পানেট স্কোয়ার। এই রো বরাবর মেল গ্যামেট এবং কলাম বরাবর আমরা কি দেব ফিমেল গ্যামেট দিয়ে আমরা পরস্পর মিলন ঘটিয়ে F2 জনুর আমরা জিনোটাইপ ও ফিনোটাইপ আমরা বের করতে পারবো। এবারে আমরা এটাই দেখব। এবারে দেখো এই যে চেকার বোর্ড বা পানেট স্কোয়ারটি আমি অঙ্কন করেছি, এই যে রো বরাবর আমরা মেল গ্যামেট এবং কলাম বরাবর আমরা ফিমেল গ্যামেট দিয়েছি। এরপর এই গ্যামেটগুলোকে পরস্পর যুক্ত হয়ে কীভাবে F2 জনুর অপত্য উৎপন্ন হয় সেগুলো আমরা দেখব। দেখো এই সাইড বরাবর 8টি, এই সাইড বরাবর 8টি গ্যামেট পরস্পর মিলিত হয়ে 64টি অপত্য জনু তৈরি করবে F2 জনুতে, 64টি জীব তৈরি করবে F2 জনুতে। তাহলে দেখো কিভাবে হচ্ছে, এখানে এগুলোকে আমরা পরস্পর সংযুক্ত করব। ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, প্রত্যেকেই কিন্তু ক্যাপিটাল। আমরা যদি লাস্ট পোর্শনে দেখি, দেখো এটার সঙ্গে এটি স্মল এ স্মল এ স্মল বি স্মল বি স্মল সি স্মল সি। আমি অনেক সবগুলো করতে পারবো না, এখানে অনেক টাইম হয়ে যাবে, ভিডিওটি লেন্থ অনেক বেড়ে যাবে, তোমরা এগুলো করতে পারবে, তাই আমি অল্প কয়েকটি করে দিচ্ছি। এখানে আমরা যদি দেখি ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল সি স্মল সি। এখানে লক্ষ্য করো ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল সি। এখানে লক্ষ্য করো ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি। এখানে লক্ষ্য করো ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল সি, প্রত্যেকেই বড় সি। এবারে এখানে দেখো ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি। এখানে দেখো ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল সি। এখানে কি হবে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি। লাস্ট আমি আরেকটি করে দিচ্ছি, এটি দেখো এ ছিল ক্যাপিটাল এ
ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, স্মল সি। তাহলে এই রকমভাবে আমরা এর জিনোটাইপগুলো এইরকমভাবে আমরা করতে পারবো। এই যে চেকার্ড বোর্ড পলিহাইব্রিড কসের যে এই যে চেকার্ড বোর্ড বা পানেট স্কয়ার, এই যে ত্বকের বর্ণের যে উদাহরণ সব ব্যাখ্যা করতে গিয়ে এইটা আমাদেরকে করতে হবে। এখান থেকে আমরা দেখতে পাবো কি 27টি জিনোটাইপ দেখতে পাবো। কতগুলি আমরা দেখতে পাবো জিনোটাইপ? 27টি বিভিন্ন প্রকারের। আমরা যেহেতু এক সংকরজনন দ্বিসংকরজনে খুব সহজে আমরা জিনোটাইপগুলো বের করে নিয়েছিলাম, এখানে কিন্তু অতটা সহজসাধ্য ব্যাপার নয় জিনোটাইপ বের করা, এবং তোমাদের জিনোটাইপ বের করার কোনো দরকারও নেই। আমরা শুধু জেনে রাখবো এখানে 27টি জিনোটাইপ এখানে পাওয়া যাবে। আমাদের মেন কাজ কাকে নিয়ে? ত্বকের বর্ণ, অর্থাৎ আমাদের কীটা নির্ণয় করতে হবে? ফিনোটাইপ। এক্ষেত্রে আমরা যদি ফিনোটাইপ দেখি, ফিনোটাইপ হচ্ছে কি 7 প্রকার ফিনোটাইপ উৎপন্ন হবে। কত প্রকার ফিনোটাইপ? 7 প্রকার। এবং এই ফিনোটাইপের অনুপাতটি আমাদের জানতে হবে, যা খুব প্রয়োজন। দেখো আমরা যদি এখানে দেখি টোটাল কতজন অপত্য তৈরি হয়েছে? 64। এই 64টির মধ্যে সমস্ত জিন ডোমিনেন্ট অর্থাৎ প্রকট রয়েছে এই জায়গায় একটি, আর মাঝখানে কোথাও যদি তোমরা অঙ্কন করো পাবে না। এছাড়াও আমরা যদি দেখি সবকটি প্রচ্ছন্ন জিনোটাইপ রয়েছে একটি। বোঝা গেল? অর্থাৎ আমরা যদি দেখি 64 জনের মধ্যে একজন, তাহলে সবকটি প্রকট জিন, মানে এখানে ও বর্ণটা কি হবে? বিশুদ্ধ কালো, মানে নিগ্রো টাইপের, যেটা আমরা ক্রস করেছিলাম। তাহলে 64 জনের মধ্যে একজন অপত্য, মানে একজন শিশু দেখা যাচ্ছে কি ত্বকের বর্ণ, আমরা ফিনোটাইপ নিয়ে আলোচনা করছি, ত্বকের বর্ণ কি বিশুদ্ধ কালো, যেটা নিগ্রো প্রকৃতির বলা হয়েছে বা কৃষ্ণাঙ্গ। এদের জিনোটাইপ যেটা ছিল সেটা কি ছিল? ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি। দেখো এক্ষেত্রে সবকটি কিন্তু ক্যাপিটাল, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি। অর্থাৎ 6টি যে জিন রয়েছে, 6টি জিনই প্রকট জিন, 6টি প্রকট জিন। তাহলে আমরা 64 জনের একজন দেখলাম বিশুদ্ধ কালো। অপরদিকে আমরা যদি 64 জনের একজন কি দেখেছি? সবার প্রচ্ছন্ন জিন রয়েছে, মানে ওর ত্বকের বর্ণ কি হবে? বিশুদ্ধ সাদা অর্থাৎ শ্বেতাঙ্গ। এদের জিনোটাইপ কি হবে? স্মল এ, স্মল এ, স্মল বি, স্মল বি, স্মল সি, স্মল সি, স্মল সি, স্মল সি। প্রত্যেকেই হচ্ছে কি প্রচ্ছন্ন। তাহলে 64 জনের মধ্যে আমরা একজন দেখলাম কি বিশুদ্ধ সাদা। এরপর আমরা দেখব কি 64 জনের মধ্যে 6 জন শিশু বা অপত্য, তাদের ত্বকের বর্ণ তৈরি হয়েছে কি খুব গাঢ় বাদামি বর্ণের। তোমরা সাইডে চিত্রটি দেখতে থাকো। ওই যে 7 প্রকারের আমরা অপত্য দেখেছি, ত্বকের বর্ণ কেমনভাবে একজনের সঙ্গে আরেকজন পার্থক্য রয়েছে। এই যে 64 জনের মধ্যে 6 জন যে শিশু তৈরি হয়েছে, তার মধ্যে খুব গাঢ়, তাদের ত্বকের বর্ণ রয়েছে কি খুব গাঢ় বাদামি। কালো ছিল, কালোর পর আসলো কি গাঢ় বাদামি। এদের যে জিনোটাইপটি ছিল দেখো, এক্ষেত্রে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, স্মল সি। অর্থাৎ 5টি প্রকট। কয়টি প্রকট জিন? 5টি প্রকট ও 1টি জিন প্রচ্ছন্ন। 5টি প্রকট জিন ছিল বলে অধিক পরিমাণে মেলানিন সংশ্লেষণ করতে পারছিল, সেই কারণে কালো হয়েছিল ব্যক্তিটি। আমরা যদি দেখি এখানে 1টি জিন হচ্ছে কি প্রচ্ছন্ন, তাহলে এক্ষেত্রে ওই ব্যক্তিটা কালো না হয়ে খুব গাঢ় বাদামি বা বর্ণের হয়ে গেছে ওই শিশুটি। তাহলে এক্ষেত্রে কটি প্রকট জিন? ফার্স্টে ছিল 6টি, তারপরে হয়ে গেল 5টি। তাহলে 6টি প্রকট জিন যে মেলানিন সংশ্লেষণ করতে পারত, 5টি সে পরিমাণ পারবে না। এরপর আমরা যদি দেখি 64 জনের মধ্যে 15 জন শিশু হবে কি ত্বকের বর্ণ গাঢ় বাদামি, আর এখানে খুব থাকলো না। এক্ষেত্রে আমরা দেখব 4টি প্রকট জিন। কটি প্রকট জিন দেখব আমরা? 4টি। ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি।
তাহলে 1 2 3 4টি প্রকট জিন আর এই দুটি হচ্ছে কি প্রচ্ছন্ন। তাহলে আমি এখানে লিখে দিলাম 4টি প্রকট 2টি প্রচ্ছন্ন জিন যখন থাকবে তখন আর গাঢ় বাদামি করতে পারলো না, খুব গাঢ় বাদামি করতে পারলো না, গাঢ় বাদামি। তাহলে দেখো আমরা যেহেতু মেন্ডেলের এক সংকর দ্বি সংকর যখন পড়ছিলাম সেখানে ফিনোটাইপ খুব সহজে আমরা কম ছিল বলে দিয়েছিলাম লম্বা, শঙ্কর লম্বা, বিশুদ্ধ বেঁটে। এক্ষেত্রে কিন্তু একাধিক ত্বকের বর্ণ তৈরি হবে, তা কিন্তু এখান থেকে নির্ণয় করা বা মনে রাখা বা এখান থেকে নির্ণয় করা খুব কষ্টসাধ্য। তাই আমি এই সহজ একটি পদ্ধতি অবলম্বন করলাম যার মাধ্যমে আমরা খুব সহজেই এর ফিনোটাইপের বর্ণগুলো আমরা নির্ধারণ করতে পারবো এবং জিনোটাইপটাও মনে রাখতে পারবো। দেখো যদি এই যে এখানে আমরা দেখছিলাম কি এখানে কটি প্রকট জিন রয়েছিল, 5টি প্রকট জিন 1টি প্রচ্ছন্ন জিন। আমরা এখানে যতগুলো দেখতে পাবো 5টি প্রকট 1টি প্রচ্ছন্ন, তাদের বর্ণ হবে খুব গাঢ় বাদামি। দেখো 1 2 3 4 5, এখানে 5টি প্রকট জিন 1টি প্রচ্ছন্ন, ত্বকের বর্ণ কী হবে খুব গাঢ় বাদামি। এখানে দেখো 1 2 3 4 5, এই জিনোটাইপটাতে দেখো 5টি প্রকট জিন 1টি প্রচ্ছন্ন, তাহলে এখানে খুব গাঢ় বাদামি হবে। আমরা যদি দেখি 4টি প্রকট 2টি প্রচ্ছন্ন, কোথায় দেখতে পাবো 1 2 3 4, 1 2 3 4, হ্যাঁ 4টি প্রকট 2টি প্রচ্ছন্ন গেল। এখানে দেখো 1 2 3 4, আচ্ছা এটা না 1 2 3 4, হ্যাঁ এটি হচ্ছে 4টি প্রকট 2টি প্রচ্ছন্ন। তাহলে আমরা যখনই 4টি প্রকট 2টি প্রচ্ছন্ন কী বর্ণ আমরা দেখতে পাবো গাঢ় বাদামি। তাহলে গেল 64 জনের মধ্যে 15 জন গাঢ় বাদামি বর্ণের। এরপর আমরা দেখব কি 64 জনের মধ্যে 20 জন শিশুর ত্বকের বর্ণ হবে মধ্যবর্তী, অর্থাৎ সাদাও হবে না কালোও হবে না, মধ্যবর্তী, যেটাকে আমরা বলি কি মিউল্যাটো, সেটাকে আমরা বলবো কি মিউল্যাটো। এদের যদি আমরা জিনোটাইপ দেখি সেখানে দেখতে পাবো 3টি প্রকট জিন 3টি প্রচ্ছন্ন জিন। 3টি প্রকট মানে ক্যাপিটাল A ক্যাপিটাল B ক্যাপিটাল C, 3টি প্রকট, 3টি প্রচ্ছন্ন স্মল a স্মল b স্মল c। তাহলে এখানে 3টি প্রকট ও 3টি প্রচ্ছন্ন জিন আমরা দেখতে পাবো। দেখো কোথায় আমরা দেখতে পাচ্ছি 1 2 3, না এখানে নয়, এখানে দেখো এ প্রকট বি প্রকট সি, না এটা নয়, এইটা দেখো এ প্রকট বি প্রকট সি প্রকট, 3টি প্রকট জিন 3টি প্রচ্ছন্ন, তাহলে এটি একটি ইন্টারমিডিয়েট বা মিউল্যাটো। এইরকম 20টি জিনোটাইপ যুক্ত শিশু আমরা দেখতে পাবো মিউল্যাটো। তাহলে এইরকম তাহলে মিউল্যাটো বর্ণ আমরা দেখতে পেলাম। এরপর আমরা দেখতে পাবো কি 64 জনের মধ্যে 15 জন শিশুর ত্বকের বর্ণ হবে কি হালকা বাদামি বর্ণের। কি হবে হালকা বাদামি বর্ণের। এক্ষেত্রে আমরা যে জিনোটাইপটি দেখতে পাবো, তাহলে এইরকমভাবে আমরা যখন জিনোটাইপ অঙ্কন করব দেখতে পাবো, তাহলে জিনোটাইপটি আমরা দেখতে পাবো কি এখানে 3টি প্রকট জিন ছিল, এবারে চলে আসবে 2টি প্রকট জিন ক্যাপিটাল A ক্যাপিটাল B, বাদ বাকি সব প্রচ্ছন্ন স্মল a স্মল b স্মল c স্মল c গেল। তাহলে দেখো এক্ষেত্রে কটি প্রকট 2টি প্রকট জিন, কটি প্রচ্ছন্ন 4টি প্রচ্ছন্ন, 1 2 3 4, 4টি প্রচ্ছন্ন 2টি প্রকট। যখনই এরকম আমরা দেখতে পাবো তখনই তাহলে এরকম আমাদের কি হবে হালকা বাদামি বর্ণের। লাস্ট আমরা দেখতে পাবো কি 64 জনের মধ্যে 6 জন হবে কি খুব হালকা বর্ণের, খুব হালকা বাদামি বর্ণের ত্বকযুক্ত অপত শিশু তৈরি হবে। তাদের আমরা জিনোটাইপ দেখতে পাবো কি এরপর 1টি প্রকট থাকবে, কেবলমাত্র এ জিনটি প্রকট, বাদবাকি সব প্রচ্ছন্ন। এই রকম যেখানেই দেখতে পাবে 1টি প্রকট ও 5টি প্রচ্ছন্ন, সেখানেই দেখতে পাবে কি খুব হালকা বাদামি বর্ণের হবে। তাহলে আমরা ফিনোটাইপ 7 প্রকার দেখেছিলাম 1 2 3 4, 1 2 3 1 2 3 4 5 6, ইহা একটি 7। তাহলে 7 প্রকার ফিনোটাইপ দেখতে পেয়েছিলাম। অনুপাত কত 1:2, 6:2, 15:2, 20:2, 15:2, 6:1। তাহলে এই আমরা ফিনোটাইপ দেখতে পেলাম।
তাহলে এটা ছিল কি আমাদের এই যে ত্বকের বর্ণের ফিনোটাইপ অনুপাত, এইভাবে আমরা নির্ণয় করব। লাস্টে আমরা যেটা দেখতে পেয়েছিলাম বিশুদ্ধ সাদা, এই সবকটি হচ্ছে কি ছিল প্রচ্ছন্ন জিন। এবারে দেখো এই ত্বকের বর্ণগুলোকে একটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। এই ত্বকের বর্ণগুলোকে বিশেষ একটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। দেখো এই একটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়, যার একটি অক্ষ ওয়াই আরেকটি অক্ষ হচ্ছে কি এক্স। এই ওয়াই অক্ষ বরাবর থাকবে কি ফিনোটাইপ অনুপাত, থাকবে কি ফিনোটাইপ, এবং এক্স অক্ষ বরাবর থাকবে কি জিনোটাইপ। এক্স অক্ষ বরাবর কি থাকবে জিনোটাইপ। দেখো প্রথমত এই পয়েন্টে যে ফিনোটাইপটি থাকবে 64 জনের মধ্যে একজন, এই যে 64 জনের মধ্যে এক, তারপরে থাকবে কি 64 জনের মধ্যে 6, তারপরে থাকবে কি 64 জনের মধ্যে 15, তারপরে কি থাকবে 64 জনের মধ্যে লাস্ট 20। এই চারটি আমরা ফিনোটাইপ দেখতে পেয়েছি, চার ধরনের 1, 6, 15, 20 দেখতে পেয়েছি। এবং জিনোটাইপ আমরা কি কি দেখতে পেয়েছি দেখো। প্রথমত আমরা যদি দেখি 64 জনের মধ্যে একজন যে শিশুটি তৈরি হয়েছিল তাদের ত্বকের বর্ণ কী ছিল, খুব কালো বর্ণের ছিল। এদের জিনোটাইপটি কী ছিল, সব প্রকট, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি। তাহলে এই একটি লেখচিত্র আমরা অঙ্কন করলাম। এরপর আমরা দেখব কি 64 জনের মধ্যে 6 জন, এই যে দেখো 6 জন শিশু কী ছিল, এই যে দেখো 64 খুব গাঢ় বাদামি, খুব গাঢ় বাদামি 64 জনের মধ্যে 6 জন। এদের জিনোটাইপটি কী ছিল, এই সাইড বরাবর জিনোটাইপ, এই সাইড বরাবর ফিনোটাইপ হচ্ছে। এদের জিনোটাইপটি ছিল কি 5টি প্রকট 1টি প্রচ্ছন্ন, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি স্মল সি, 5টি প্রকট 1টি প্রচ্ছন্ন। এরপর আমরা যদি দেখি 64 জনের মধ্যে 15 জন তৈরি হয়েছিল কি গাঢ় বাদামি ফিনোটাইপ, এই যে 15। এর জিনোটাইপটি কী ছিল, 4টি প্রকট 2টি প্রচ্ছন্ন, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, 1 2 3 4, 4টি প্রকট আর কি হয়েছিল 2টি প্রচ্ছন্ন, 4টি প্রকট 2টি প্রচ্ছন্ন। এরপর আমরা যদি আবার দেখি লাস্টে, এরপর আমরা দেখব কি 64 জনের মধ্যে 20 জন যে শিশু তৈরি হয়েছিল দেখো মিউলেটো, মিউলেটো। এই মিউলেটো যাদের কটি জিনোটাইপ যদি আমরা দেখি কটি প্রকট, 3টি প্রকট, এ বি সি প্রকট, প্রচ্ছন্ন কটি 3টি প্রচ্ছন্ন, স্মল এ স্মল বি স্মল সি। এরপর দেখো আমরা যদি আবার দেখি তাহলে এখানে 20 পর্যন্ত গেলাম। এরপরে আমরা দেখব 64 জনের আবার 15 জন, 64 জনের মধ্যে 15 জন শিশু বর্ণ কী হয়েছিল হালকা বাদামি। এদের জিনোটাইপ কী ছিল, 2টি প্রকট 4টি প্রচ্ছন্ন, 2টি প্রকট কে কে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, বাদ বাকি সব প্রচ্ছন্ন, স্মল এ স্মল বি স্মল সি স্মল সি। এরপর আমরা দেখব কি 64 জনের মধ্যে 6 জন যেটা কি হয়েছিল খুব হালকা বাদামি। এদের জিনোটাইপ কী ছিল, 1টি প্রকট বাদ বাকি সব প্রচ্ছন্ন। কোনটি প্রকট, ক্যাপিটাল এ প্রকট, বাদ বাকি সব প্রচ্ছন্ন, স্মল বি স্মল বি স্মল সি স্মল সি। লাস্ট আমরা 64 জনের মধ্যে একজন যেটি দেখতে পাবো সেটি হচ্ছে কি সাদা, যার জিনোটাইপ কী ছিল সব প্রচ্ছন্ন, স্মল এ স্মল এ স্মল বি স্মল বি স্মল সি স্মল সি। তাহলে এই যে লেখচিত্রটি আমরা ত্বকের বর্ণে দেখতে পেলাম, যদি এটাকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাহলে দেখো ঘণ্টা আকৃতির মনে হচ্ছে। নিট পরীক্ষায় কোশ্চেন আসে যে ত্বকের বর্ণে, মানুষের ত্বকের বর্ণ, ত্বকের বর্ণের যে লেখচিত্র, সেই লেখচিত্র কী প্রকৃতির, ঘণ্টা আকৃতির, কলসি আকৃতির, পিরামিড আকৃতির, না কোনোটিই নয়। তখন টিক মারতে হবে কি ঘণ্টা আকৃতির, পিরামিড, ঘণ্টা আকৃতির লেখচিত্র দেখতে পাওয়া যায়। এই তোমার পলিজেনিক ইনহেরিটেন্সের উদাহরণ মানব ত্বকের বর্ণে। তো এরপর আমরা যে টপিকটি আলোচনা করব তা হলো ক্রোমোজোম তত্ত্ব।